দেখো আজকে আমরা আলোচনা করব কৌটাজাতকরণের ঠিক পরের থেকে। কৌটাজাতকরণের পরে যে বিষয়বস্তুগুলো আছে সেটা হলো দ্রবণ, কলয়েড, সাসপেনশন, ইমালশন, এই চারটে বিষয় আগে আলোচনা করি, এরপরে সামনে এগোবো। দীপ দীপ পূর্বের জৈব রাসায়নিক ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছো তো? একেবারেই ধারাবাহিকভাবে জৈব রাসায়নিক ক্লাসগুলো করো এবং প্র্যাকটিস করো লিখে লিখে। জৈব কিন্তু সো ইম্পর্টেন্ট টপিক, সো ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু এখানে। তাহলে আমরা প্রথমে আসো, দ্রবণ কাকে বলে? আমরা এর আগে কিন্তু পড়েছি দ্রবণ কাকে বলে। দ্রাবক আর দ্রব্যের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। কিন্তু দ্রবণের একটা বেসিক সংজ্ঞা আছে, কণার আকার এর উপর ভিত্তি করে যদি কোনো মিশ্রণে কণার আকার 10⁻⁻7 সেন্টিমিটার, কণার ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার থেকে ছোট হয়, কণার ব্যাস যদি 10⁻⁻7 সেন্টিমিটার থেকে ছোট হয়, তাহলে ওই মিশ্রণের কণাগুলো খালি চোখে দেখা যাবে না, ইভেন অণুবীক্ষণ যন্ত্রেও সেটা দেখা যাবে না। তাহলে কোনো মিশ্রণে কণার ব্যাস 10⁻⁻7 থেকে ছোট হলে সেটি খালি চোখে এবং মাইক্রোস্কোপে দেখা যায় না। ওই সিস্টেমকে বলা হয় দ্রবণ, ওই সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ। তাহলে কলয়েড কাকে বলে? কোনো মিশ্রণে কণার ব্যাস যদি 10⁻³ সেন্টিমিটার থেকে ছোট, কিন্তু 10⁻⁷ সেন্টিমিটার থেকে বড়, ছোট না বলে এটা কম বললে হয়, ভালো থেকে কম, এটা কম আর এটা বেশি। তাহলে ওই সিস্টেমকে বলা হয় কলয়েড। আগে আমরা দ্রবণ কাকে বলে বললাম। তাহলে দ্রবণের উদাহরণ কি? পানিতে চিনির দ্রবণ, চিনির কণাগুলো পানির মধ্যে যে বিদ্যমান আছে এটা কিন্তু খালি চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রেও কিন্তু দেখা যায় না। তাহলে কলয়েড সিস্টেম কি? দুধ, যেমন আমরা যে খাবার দুধ খাই, এই দুধ কিন্তু একটি কলয়েড সিস্টেম। দুধের উপাদানগত যে বিশ্লেষণ, সেটা দুধ একটি সুষম খাদ্য। আমরা এর পরে
অংশেই পড়ব। দুধ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতি, দুধের উপাদান কি কি আছে। তাহলে এই পানিতে চিনির দ্রবণ, পানিতে চিনির মিশ্রণ, সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। আর পানিতে দুধ মানে পানিতে চর্বি, প্রোটিন, ল্যাকটোজ, বিভিন্ন খনিজ উপাদান, ভিটামিন বিদ্যমান থাকে। কিন্তু এই যে চর্বি, প্রোটিন বা বিভিন্ন খনিজ উপাদান, এরা কখনো এক জায়গায় কিন্তু জড়ো হয় না, বা আমরা সেটা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় ওই মিশ্রণে, ওই সিস্টেমে প্রোটিন বা চর্বি কণা, পানিতে বিভিন্ন উপাদান মিশ্রিত অবস্থায়, যেটা বর্ণ হলো সাদা, দুধের বর্ণ হলো সাদা, সৈকত কি লিখছো? স্যার ক্লাসগুলো কোন দিন ডিলেট করেন না কেন গো? ডিলেট সময় এলেই করবানে। এই যে এখন লাইভে পাচ্ছি 20 জন 30 জন, ডিলেট করবানে আগামী দিন থেকে, তখন আবার 75 জনে আসবে না। তোমাদের তো বলেও হয় না, শুক্রবারে ডিলেট করে দেবো যারা প্রেজেন্ট দেয় না। আজকে কি বার? বৃহস্পতিবার। শুক্রবারে রাত্রে যারা প্রেজেন্ট দেয় না তাদেরকে রিমুভ করব। দরকার তানভীর, এই যে একজন। তাহলে দ্রবণ কাকে বলে, কলয়েড কাকে বলে? উদাহরণ দিলাম, সাসপেনশন। যদি কোনো মিশ্রণে কণার ব্যাস 10⁻³ সেন্টিমিটার থেকে বড়, বেশি, (10⁻³ সেন্টিমিটার থেকে যদি বেশি হয়, কণার ব্যাস যদি 3 × 10⁻³ সেন্টিমিটার থেকে বেশি হয়, তাহলে ওই মিশ্রণে যে উপাদানগুলো আছে খালি চোখে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রে তো দেখা যাবেই, তাকে বলা হয় সাসপেনশন। এই সাসপেনশন আমরা বিভিন্ন কাশির সিরাপ, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যেটা পানিতে দ্রবীভূত করে তারপরে কি খাওয়ানো হয়, এটা ঝাঁকিয়ে খাওয়ানো হয়, কিন্তু বলেই দেয় ডাক্তার বাবুরা, ডাক্তার সাহেবরা বলে দেন যেটা ঝাঁকিয়ে খাবেন, কারণ রেখে দিলে নিচেই তলানি পড়ে, যেটাকে আমরা সাসপেনশন বলি। তাহলে সাসপেনশন হলো ওই মিশ্রণে কণাগুলো খালি চোখে দেখা যায় এবং রেখে দিলে কিন্তু নিচে এক জায়গায় জড়ো হয়, জটবদ্ধ হয়। সমস্ত মিশ্রণে তারা সমান অনুপাতে থাকে না, সমসত্ব মিশ্রণ না, সাসপেনশন। প্রেজেন্ট আর পোস্টটা একটু তাড়াতাড়ি দিয়েন স্যার, আজকাল লেট করে দেন। যাওসান ডাক্তার বাবু। কি যাওসান? তুমি তো ডাক্তার বাবু না, তুমি তো ইঞ্জিনিয়ার সাহেব। এবার হচ্ছে ইমালশন কি? ইমালশন, তাহলে আমাদের দ্রবণ কাকে বলে, কলয়েড কাকে বলে, সাসপেনশন কাকে বলে। এবার আসো ইমালশন। ইমালশন হলো একাধিক পদার্থের মিশ্রণ, কিন্তু পদার্থগুলো একই ফেজে অবস্থান করে। তারা ওই বিস্তার মাধ্যমে, একটি বিস্তার মাধ্যম ডিসপার্স ফেজ ইংরেজিতে বলে, এই ডিসপার্স ফেজে
একাধিক পদার্থ বিস্তৃত অবস্থায় থাকে, বাংলায় যেটা আমরা বলি প্রলম্বিত কণা রূপে, তারা এক জায়গায় জড়ো হয় না। সাসপেনশন যেমন এক জায়গায় জড়ো হয়, তেমনি এই ইমালশন একাধিক পদার্থের মিশ্রণ, যেটা একটি বিস্তার মাধ্যমে সুষমভাবে তারা বিস্তৃত থাকে। যেমন কলয়েডও কিন্তু একটি ইমালশন, দুধ একটি ইমালশন। আমরা যে পেইন্টের রংগুলো করি, অর্থাৎ আমরা বাড়িতে দেওয়ালে জানলায় যে রং করি, এটা কিন্তু ইমালশন বলে। তাহলে এই ইমালশনের স্থায়িত্ব ডিপেন্ড করে কিসের উপরে? যে সকল বস্তু ওই ডিসপার্স ফেজে বস্তু কণাগুলোকে ছড়িয়ে বিস্তৃত অবস্থায় রাখে, তাকে বলা হয় ইমালসিফায়ার। ইমালশনের স্থায়িত্ব নির্ভর করে ইমালসিফায়ারের উপরে। তার মানে ইমালসিফায়ার, এই দুধ একটি কলয়েড সিস্টেম, যেটাকে আমরা ইমালশন বলছি, এই দুধে ইমালসিফায়ারকে প্রোটিন চেন, সেখানে চর্বি কণাগুলো বিস্তৃত অবস্থায় থাকে। প্রোটিন চেন চর্বি কণাগুলোকে একত্রিত হতে দেয় না, জটবদ্ধ হতে দেয় না, ছড়িয়ে রাখে চারিদিকে। তাহলে প্রোটিন চেন হলো ইমালসিফায়ার। কোনো স্থিতিশীল ইমালশন, তার স্থায়িত্ব নির্ভর করে ইমালসিফায়ারের উপর। ইমালসিফায়ার যত বেশি স্থিতিশীল, সেই ইমালশন তত বেশি দিন টিকে থাকবে। অর্থাৎ দুধের মধ্যে যদি আমরা 1 ফোঁটা লেবুর রস দিই, লেবু সাইট্রিক অ্যাসিড, ওই প্রোটিন কিন্তু ক্ষারধর্মী, তাকে ভেঙে দেবে। প্রোটিন চেন ভেঙে গেলে দুধের চর্বি কণাগুলো একত্রিত হয়ে জটবদ্ধ হয়ে ছানাতে পরিণত হবে। তাহলে ইমালসিফায়ারকে নষ্ট করলো কে? সাইট্রিক অ্যাসিড, লেবুর রস। 1 ফোঁটা লেবুর রস দুধের মধ্যে দিলেই কিন্তু ছানা হয়ে যায়, কারণ দুধের ইমালসিফায়ারকে নষ্ট করে দেয় সাইট্রিক অ্যাসিড। তাহলে ইমালশনের স্থায়িত্ব নির্ভর করে ইমালসিফায়ারের উপরে। তাহলে ইমালশন কাকে বলে? কোনো ডিসপার্স ফেজে একাধিক পদার্থ একসাথে বিস্তৃত অবস্থায় থাকে, তারা কখনো জটবদ্ধ হয় না, প্রলম্বিত কণারূপে টোটাল ফেজে তারা বিস্তৃত অবস্থায় থাকে। যেমন দুধে পানি হলো সর্বাধিক পরিমাণ, এই পানি হলো বিস্তার মাধ্যম দুধের। এই দুধে আমরা পানি যোগ করলে কিন্তু দুধ পাতলা হয়, কিন্তু দুধের প্রোটিন, চর্বি বা ভিটামিন বা ল্যাকটিক অ্যাসিড এরা কিন্তু একত্রিত হয় না, কারণ প্রোটিন চেন হলো ইমালসিফায়ার দুধের। সেটা চর্বি, খনিজ উপাদান মানে ভিটামিন, ল্যাকটিক অ্যাসিড এদেরকে বিস্তৃত করে রাখে, ছড়িয়ে রাখে, এদেরকে এক জায়গায় জড়ো হতে দেয় না। তো শুধু কি ইমালশন এই দুধ উদাহরণ দিয়ে দেব? এছাড়া আরো উদাহরণ আছে। যেমন মনে করো পানি, সেই পানির মধ্যে কিন্তু অনেক প্রলম্বিত কণা বিস্তৃত অবস্থায় থাকে। যখন আমরা পানিতে 1 দানা ফিটকারি যোগ করি, ফিটকারি মানে পটাশ অ্যালাম, যার রাসায়নিক নাম, ফিটকারিতে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়ন, তারপরে এই যে ফেরিক আয়ন, এরকম ধনাত্মক আয়নগুলো যখন পানিতে যোগ করা হয়, পানিতে যে ঋণাত্মক কণাগুলো ছড়িয়ে থাকে, প্রলম্বিত অবস্থায় থাকে, তারা জটবদ্ধ হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত হয়, ফেরিক হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত হয়। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, আয়রন 3 পজিটিভ, এরা ইমালসিফায়ারের স্থায়িত্বকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ ইমালশনের স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ওই সিস্টেমটা ভেঙে প্রলম্বিত কণাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন কাকে বলে? আর এদেরকে বলা হয় কোয়াগুলেন্ট। এরা হলো কোয়াগুলেন্ট, এরা হলো
কোয়াগুলেন্ট, যে সকল বস্তু, যে সকল পদার্থ ইমালশনের স্থায়িত্ব নষ্ট করে প্রলম্বিত কণাগুলোকে একত্রিত বা জটবদ্ধ করে, তাকে বলা হয় কোয়াগুলেন্ট। আর এই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। এই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। বইতে দেখবে কোয়াগুলেন্ট কি, কোয়াগুলেশন প্রক্রিয়া কি, সাসপেনশনের বৈশিষ্ট্য, এগুলো পড়ো। যার যে বই আছে সেই বই থেকেই পড়ো। আমরা একটু দেখি সরোজকান্তির বইতে কি কি টপিকস আছে। আরো কিছু তথ্য আছে আমরা আলোচনা করব। সেটা হলো, আমরা পড়েছিলাম গতদিন কৌটাজাতকরণ পর্যন্ত। তারপরেই দেখো আছে সাসপেনশন, কোয়াগুলেশন, কলয়েডের সংজ্ঞা। ব্রাউনের গতি বলে একটা গতি আছে, সেটা আছে, খেয়াল করো, এই যে দ্রবণে কণাগুলোর ব্যাস কি ছোট, কণাগুলোর আকার ছোট, আর কলয়েডে কণাগুলোর আকার আর একটু বড়। তো দ্রবণে কণাগুলো যত দ্রুত গতিতে চলতে পারে, কলয়েডের কণাগুলো কিন্তু অত দ্রুত গতিতে চলতে পারে না, কিছুটা ধীরে চলে। এই কলয়েডের এই ধীর গতিকেই বলা হয় ব্রাউনের গতি। দেখো এখানে বলা আছে, কোন কলয়েড মিশ্রণে কলয়েড কণাগুলো বিস্তরণ মাধ্যমে অনুসমেত ধাক্কা খেয়ে অবিরাম বিক্ষিপ্তভাবে গতিশীল থাকে। এই গতিকেই বলা হয় কি ব্রাউনের গতি। বিজ্ঞানী ব্রাউন এটা আবিষ্কার করেন, এই জন্য এটা ব্রাউনের গতি বলা হয়। আর একটা টপিক মাঝে মাঝে প্রায়ই আসে, দেখবে সব বইতে নেই, টিন্ডাল প্রভাব কি। টিন্ডাল প্রভাব, তো পরীক্ষায় আসলো টিন্ডাল প্রভাব, সে পড়ে যায়নি, বোরিং লাগে তার পড়তে, পঞ্চম অধ্যায় যে ও পড়ে গেলাম না, বানাইছে না, লিখে দিবানে। তো টিন্ডাল প্রভাব এসছে, সে মনে করলো কি লিখি এর সংজ্ঞা, পড়িনি তো কোনোদিন। তো লিখলো, টিনের পাত্রে ডাল রাখলে যে প্রভাব পরিলিখিত হয় তাকে বলা হয় টিন্ডাল প্রভাব, বানায় দিল। টিন্ডাল প্রভাব মনে করলো হয়েছে, নম্বর কিন্তু বড় বড় দুটো লাড্ডু, বেসিক জিনিস, বিজ্ঞান বানায় লেখা যাবে না। এই টিন্ডাল প্রভাব একটা ইফেক্ট, যেটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেন তাকে বলা হয় টিন্ডাল প্রভাব। সেটা কি, এই যে কলয়েড কণাগুলোর আলোর বিস্রণ ক্ষমতা, এই বিস্রণ ধর্মকে বলা হয় টিন্ডাল প্রভাব। দেখো এর ব্যাখ্যা দেয়া আছে বইতে। টিন্ডাল প্রভাব কি, কোন বস্তু কণার আকার আপাতিত আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা যদি বড় হয়, তখন ওই বস্তু কণা আলোক রশ্মিকে বিস্তৃত করতে পারে। এরা ছোট হলে তা পারে না, অর্থাৎ দ্রবণের কণাগুলো ছোট, এর ব্যাস অনেক কম, তাই এর বিস্রণ ধর্ম অতটা নেই। কিন্তু কলয়েড কণার বিস্রণ ধর্ম আছে, তাহলে কলয়েড কণার আলোর বিস্রণ ধর্মকেই বলা হয় টিন্ডাল প্রভাব। অধিকাংশ কলয়েড কণার আকার দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে ছোট। ওই সব কলয়েড কণা সাধারণত মাইক্রোস্কোপে সরাসরি দেখা যায় না, আল্ট্রা মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে টিন্ডাল প্রভাব কি, কলয়েড কণার আকার অন্য কণার আকারের থেকে কি, দ্রবণের কণার আকারের থেকে বড় হয়, কলয়েড কণা দৃশ্যমান আলোর বিস্রণ করতে পারে। কলয়েড কণাসমূহের দ্বারা দৃশ্যমান আলোর বিস্রণ ধর্ম আবিষ্কার করেন বিজ্ঞানী টিন্ডাল, তার নাম অনুসারে টিন্ডাল প্রভাব বলা হয়। হ্যালো হ্যারিন, বলো কি? সাতটায়। হ্যাঁ, ওখানে, হ্যাঁ, এখানে তোমাদের এখানে।
তোমরা একদিন পিছায় আছো না, তাই তোমাদের এগোনোর জন্য ওদের অমিট আছে, শুধু তোমরা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় একটু আলোচনা করব। দেখো, এটা হয়তো তোমাদের বইতে নাও থাকতে পারে। সল এবং জেল। সল সল কি আর জেল কি? সল আর জেল। সল হলো প্রলম্বিত কণা, যখন বিস্তার মাধ্যমে বিস্তৃত থাকে তাদের মধ্যে কোনো লিঙ্ক থাকে না, নির্দিষ্ট আকার থাকবে না। যেমন শীতের সকালে কুয়াশা পড়ে বা যখন ধোঁয়া বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকে, এটা হলো সল। আমরা যে অ্যারোসল স্প্রে করি দেখা যায়। আর জেল হলো যখন কলয়েড সিস্টেম আরো কাছাকাছি এসে ক্রস লিঙ্ক সৃষ্টি করে, অর্থাৎ নির্দিষ্ট আকার লাভ করে। দুধ থেকে যখন দই তৈরি করা হয়, দই হলো জেল। আবার পুডিং তৈরি করা হয়, ওটাও জেল। তার নির্দিষ্ট আকার থাকে, ওটাকে আমরা কেটে সার্ভ করতে পারি। বাজারে কিনতে পাওয়া যায় জেলি। এই যে সল, যেমন সিলভার ক্লোরাইড অ্যালকোহল দ্রবণে অ্যালকোহলে সিলভার ক্লোরাইড, এটা কি সাদা অধক্ষেপ। তো এর কিন্তু কোনো নিজেদের মধ্যে কোনো লিঙ্ক নেই, ওই পানিতেই বিস্তৃত অবস্থায় থাকে। এটাকে আমরা অ্যালকোসল বলি। অ্যালকোহলে যখন সিলভার ক্লোরাইড, অ্যালকোসল, কোন মাধ্যমে সে আছে সেই মাধ্যমের উপর ভিত্তি করে তার নামের শেষে আবার সল হয়। নোটে দেখবা আছে সল আর জেল। তোমাদের বইতে আছে কিনা একটু দেখো, আমি একটু নোটটা বের করি। নোটে সল এবং জেলের আলোচনা আছে। ওকে, নোটে দেখো সল এবং জেল কত নম্বরে আছে। না, নোটেও তো সল আছে, পাচ্ছি না তো। সাসপেনশন, ক্রিস্টালয়েড নোটের ভিতরে আছে কিনা দেখি। সল এবং জেল আছে, নোটের 4-এর কতে আছে সাসপেনশন, কলয়েড, টিন্ডাল, ক্রিস্টালয়েড, কলয়েডের মধ্যে পার্থক্য, ওখানে আছে সল এবং জেল। দেখো, সল যদি কোনো বস্তু কণা অন্য ফেজে অর্থাৎ বিস্তার মাধ্যমে বন্টিত হয়ে কলয়েড গঠন করে, তার নাম হলো সল। তাহলে দুধ একটি কলয়েড, এটাকে আমরা সলও বলতে পারি। বিস্তার মাধ্যম হলো কি পানি, সেই পানিতে চর্বি প্রোটিন চেন ইমালসিফায়ারের মাধ্যমে অবস্থায় থাকে, সেটাকে আমরা কলয়েড বলি। আর এই কলয়েডকে আমরা সলও বলি। যেমন এই যে সিলভার ক্লোরাইডের ঘোলা মিশ্রণ সাদা অ্যালকোহলে যখন থাকবে, এটার নাম হলো অ্যালকোসল। আবার আমরা যখন কাঠ জ্বালাই, ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ধোঁয়া হলো বায়ুতে অদগ্ধ কঠিন জ্বালানির কণা, যেটাকে আমরা বলি অ্যারোসল। আর জেল হলো, একটু আগে বললাম, এক ধরনের বিশেষ অবস্থাপ্রাপ্ত সল। এই সলের থেকে জেলের মধ্যে আরো ঘনত্ব বেশি। একটা কণার সাথে আরেকটা কণার একটা লিঙ্ক তৈরি হয়, ক্রস লিঙ্ক তৈরি হয়, সিস্টেমটি স্থায়িত্ব বাড়ে এবং উপুড় করলে অনেক সময় দেখবা পড়ে না। ছোট কাপে যখন দই উপুড় করলে পড়ে না, কিন্তু সাজরে আঘাত করলে একটু ঝাঁকা দিলেই পড়ে যায়। এটা হলো জেল। বাজারে বিভিন্ন
জ্যাম জেলি কিনতে পাওয়া যায় না, বিভিন্ন ফলের রস সেটাকে আরো গাঢ় করে জেলি তৈরি করে। যাই হোক, এটা নোট থেকে পড়ে নিও। নোটে আরো একটা জিনিস আছে, মিসেলস ও ইমালশন কি। ইমালশন তো পড়লাম, তো মিসেলস কি? একটু ঠান্ডা লেগেছে আমার। মিসেলস হলো, দুধের প্রধান প্রোটিন হলো ক্যাজেইন। এই ক্যাজেইন প্রোটিন চেন প্রোটিন ক্ষুদ্র কণা হিসেবে সর্বাধিক বিস্তৃত থাকে। কণাগুলো এতই ক্ষুদ্র যে এগুলো তলান হিসেবে সঞ্চিত হয় না, প্রলম্বিত হিসেবে বিরাজ করে। এই কণাগুলোকে আমরা আবার মিসেলস বলি। তার মানে কোনো বিস্তার মাধ্যমে প্রলম্বিত কণা, ক্ষুদ্র প্রলম্বিত কণার আর এক নাম হলো মিসেলস। তাহলে আমাদের যে টপিকস গুলো পড়া হলো সেটা হলো দ্রবণ কাকে বলে, দ্রবণের বৈশিষ্ট্য, কলয়েড কাকে বলে, কলয়েডের বৈশিষ্ট্য, সাসপেনশন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইমালশন। ইমালশনের স্থায়িত্ব কিসের উপর নির্ভর করে? ইমালশন কোয়াগুলেন্ট যোগ করলে ইমালশনের স্থায়িত্ব নষ্ট হয়, প্রলম্বিত কণাগুলো একত্রিত হয়ে জটবদ্ধ হয়ে তারা নিচেই তলানি পড়ে, যেটাকে আমরা অনেক সময় বলি অধক্ষেপ পড়েছে। তাহলে এটা হলো কোয়াগুলেশন। এই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। অর্থাৎ কোনো ইমালশনের স্থায়িত্ব যখন নষ্ট হয়, তার মানে তার ইমালসিফায়ার ভেঙে প্রলম্বিত কণাগুলো যখন একত্রিত বা জটবদ্ধ হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। আর এই কোয়াগুলেশন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে, যারা কোয়াগুলেশন ঘটায়, তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট। তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট। এবার পড়লাম সল ও জেল কি। এটা নোট থেকে পড়ে নিও। সল ও জেল বইতে নাও থাকতে পারে। মোটামুটি আমাদের এই ছিল এই অংশের যে টপিক আলোচনা। এইবার আমরা একটি সুষম খাদ্য, দুধ, দুধ আগেই বলেছি কলয়েড সিস্টেম। এই দুধ থেকে কিভাবে মাখন তৈরি করা যায়, দুধ থেকে কিভাবে ঘি তৈরি করা যায়, দুধের প্রধান উপাদান কি, দুধে পানি হলো দুধ, এটা একটি কলয়েড। আমরা বলতে পারি এটা একটি ইমালশন। তাহলে এই যে দুধ যে একটি ইমালশন, সেখানে মূল উপাদান কি? দুধে পানি থাকে 82% উপরে, 80 থেকে 85% পানি, কোন জায়গায় কোনো বইতে বেশিও দেওয়া থাকতে পারে 88%। 3 থেকে 4% চর্বি। বাকি উপাদানগুলো কি? ল্যাকটিক অ্যাসিড, বিভিন্ন খনিজ উপাদান, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বিভিন্ন খনিজ উপাদান কিন্তু দুধে থাকে, ভিটামিন বি। তারপরে আর কি উপাদান? প্রোটিন, অর্থাৎ ক্যাজেইন, প্রধান প্রোটিন, প্রধান প্রোটিন ক্যাজেইন। তাহলে দুধের প্রধান উপাদান কি? তোমার বইতে একরকম আছে, অন্য বইতে দেখা যাচ্ছে আর এক রকম আছে। দুধের প্রধান উপাদান, অর্থাৎ দুধে পানি থাকে বেশি, 80% এর উপরে, 82 থেকে কোন কোন বইতে 85, আমি দিলাম 80 থেকে 85% পানি। পানি। এবার চর্বি, প্রোটিন, ল্যাকটোজ, ভিটামিন,
খনিজ উপাদান। দুধ একটি সুষম খাদ্য, কিন্তু দুধ একটি সুষম খাদ্য। তাহলে দেখো তোমার বইতে যেটা দেয়া আছে দুধে কি কি খনিজ উপাদান আছে একটু দেখি। এতে দুধে দুধে তোমার শতকরা সংযুক্তি যেটা দেওয়া আছে দেখো, পানি 82 থেকে 88%, চর্বি 3 থেকে 7% অবস্থা ভেদে। কোন যে দুধে চর্বি কম সেটা গাঢ় একটু কম হবে। প্রোটিন থাকে তোমার পশুর দুধে একরকম, পশু ভেদে প্রোটিন কম বেশি হয়। প্রধান প্রোটিন ক্যাজেইন, ল্যাকটাবলুমিন ইত্যাদি প্রোটিন থাকে। আর ল্যাকটোজ, খনিজ উপাদান ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ঠিকই যা বলেছিলাম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। ভিটামিন, ভিটামিন এ দুধে বেশি থাকে, তবে ভিটামিন ডি ও ভিটামিন সি কম থাকে। দুধের পাস্তুরাইজেশন বা ফোটানোর কারণে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই হলো দুধের উপাদান। এখন তাহলে দুধ কি এক ধরনের, কি বললাম, ইমালশন, কলয়েড বা ইমালশন। তাহলে দুধে বেশি কি পানি, তাহলে দুধ হলো পানিতে চর্বি কণার ইমালশন। দুধ হলো পানিতে চর্বি কণার ইমালশন। এবার এই দুধ থেকে পানি অপসারণ করে আমরা ক্রিম তৈরি করি। কিভাবে? দুধ থেকে আমরা মাখন তৈরি করি। কিভাবে? এই দুধে যে ক্রিম বা মাখন চর্বি কণা আছে তারা একত্রিত হয়ে জটবদ্ধ হয়ে গাঢ় একটা স্তর তৈরি করে। এটার আবিষ্কারের একটা ইতিহাস আছে। আরব দেশে মরু অঞ্চলে প্রধান বাহক হলো উট। এই উটের পিঠে করে এক স্থান থেকে আর এক স্থানে দুধ উটের পিঠে করে পরিবহন করত। তো উটের পিঠে করে ক্যানে বা দেখা যাচ্ছে যে বড় বড় কন্টেনারে দুধ উটের পিঠে করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। তো এই যাওয়ার সময় দেখা যাচ্ছে সকালে যাত্রা শুরু করলো, বিকালে যে সেখানে পৌঁছাবে। তো দুপুরে বা অর্ধেকটা পথ যাওয়ার পরে উটকে যে নিয়ে যায় রশ্মি ধরে টেনে, তাকে কি বলে? উটের সাওয়ার বা ড্রাইভার তো আর বলা যায় না, গাড়ি যে ড্রাইভ করে সে ড্রাইভার, উটের তো ড্রাইভার বলা যায় না। তাহলে এই উটকে দড়ি ধরে ধরে যে নিয়ে যায়, সে কিছুটা ক্লান্ত বোধ করলো, তখন একটু রেস্ট নেওয়ার জন্য একটি গাছের নিচেই উটকে গাছের সাথে বেঁধে গাছের নিচেই কিছুক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার সে পথ চলবে। তো পথ চলার জন্য রেডি হচ্ছে, তখন মনে হলো যে সকাল থেকে এখন তো দুপুর হয়ে গেছে, অনেকটা সময় গেল, দেখি দুধ ঠিকঠাক আছে কিনা, নষ্ট হয়ে গেল কিনা। তো দুধের ক্যানের মুখ খুলে দেখলেন যে উপরে একটা গাঢ় স্তর জমা হয়ে গেছে। উনি হাত দিয়ে এরকম তুলে জিহ্বাই দিয়ে টেস্ট করে দেখলেন যে টেস্ট কেমন। তখন দেখলেন যে মিষ্টি এবং সুস্বাদু। এই মিষ্টি হচ্ছে ল্যাকটোজের কারণে, আর চর্বি কণাগুলো একত্রিত হয়ে উপরে একটা স্তর তৈরি হয়েছে, যেটার নাম হলো ক্রিম। এই ক্রিম আবিষ্কারের ইতিহাস কিন্তু এরকম। প্রথমে এই মধ্যপ্রাচ্যে এই উটের পিঠে করে দুধ বহন করার সময় কোনো একজন আরোহী, এই উটের সাওয়ার, সে কিন্তু এইভাবে কিন্তু এই ক্রিমটা আবিষ্কার হয়। তো কিভাবে এটা হলো, এটা কিভাবে সম্ভব? দুধ যখন ভরেছি ক্যানের উপরে তো কোনো স্তর ছিল না। এই যে উট চলেছে আর ঝাঁকাতে ঝাঁকাতে প্রোটিন চেনগুলো ভেঙে চর্বি কণা একত্রিত হয়েছে। যত বেশি ঝাঁকি লাগবে তত কি প্রোটিন চেন ভেঙে চর্বি কণাগুলো একত্রিত হবে। সেই কারণে দেখবা যারা দূর থেকে দুধ বিক্রি করার জন্য শহরে নিয়ে আসে, ওই দুধের যে ক্যান, ওই ক্যানের মধ্যে খেজুরের পাতা দিয়ে রাখে যাতে ঝাঁকিটা কম লাগে। ধরে বলে কেটে দিয়েছে, আপনি আবার ফোন দিয়েছেন কেন? ক্লাস মিস না যে দেয় দিক। তাহলে দুধের
ক্যানে এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে প্রোটিন চেনগুলো ভেঙে চর্বি কণাগুলো একত্রিত বা জটবদ্ধ হয়েছে। এই কিন্তু তোমার ক্রিম আবিষ্কারের কিন্তু ইতিহাস হচ্ছে এটা। তাহলে কিভাবে দুধ থেকে ক্রিম তৈরি করা যায়? দুধের মধ্যে যদি আমরা কোনো চরকা ঘুরাই, যেটাকে বলা হয় চার্নিং, এই প্রক্রিয়াকে কি বলা হয়? চার্নিং। এই চার্নিং প্রক্রিয়ায় দুধের প্রোটিন চেনগুলো ভেঙে চর্বি কণাগুলো তখন একত্রিত হয় এবং দুধের উপরে দেখবা গাঢ় নরম জিনিস জমা হয়, সেটাকে একত্রিত করে আমরা আলাদা করতে পারি। তাহলে দুধ থেকে ক্লাস্টার মেশিন বা চার্নিং প্রক্রিয়ায় দুধ থেকে পানি অপসারণ করে মাখন তৈরি করা হয়। প্রথমে ক্রিম হচ্ছে গাঢ় তরল। এই ক্রিম থেকে আরো পানি অপসারণ করলে মোটামুটি আকার দেওয়া যাবে, গাঢ় নরম পিণ্ড দলা করা যাবে, এটা হচ্ছে কি মাখন। তাহলে দুধ ছিল কি? দুধ হলো পানিতে চর্বি কণার ইমালশন। এইবার ওই দুধের কলয়েড সিস্টেম বা ইমালশন থেকে পানি অপসারণ করে, কত পার্সেন্ট পানি ছিল? 80 থেকে 85। এবার পানি অপসারণ করে 30 থেকে 35% পানি। তাহলে এবার পানির পরিমাণ কমে গেল, আরো গাঢ় হলো, এটাকে বলা হয় ক্রিম থেকে আরো পানি অপসারণ করে পানির পরিমাণ 2-3% নিয়ে আসলাম, তাহলে এটা হলো মাখন। তাহলে মাখন কি? মাখন হলো চর্বিতে পানি কণার ইমালশন। উল্টো, দুধ হলো পানিতে চর্বি কণার ইমালশন, আর মাখন হলো চর্বিতে পানির কণার ইমালশন। অর্থাৎ চর্বি বেশি মাখন কম। চর্বি 3 থেকে 4%, সরি চর্বি বেশি পানি কম। চর্বিতে যখন মাখন তৈরি হয়ে গেল তখন চর্বি 3 থেকে 4% আর পানি 2 থেকে 3%। তার মানে তখন পানি কম হয়ে গেল আরো। তাহলে দুধ থেকে প্রথমে ক্রিম, দুধে 80 থেকে 85% পানি থাকে। চার্নিং বা যান্ত্রিকভাবে মেশিনের সাহায্যে পানিকে অপসারণ করে গাঢ় তরল, সেটা হলো ক্রিমে 30 থেকে 35% পানি থাকে। ক্রিম থেকে আরো পানি অপসারণ করে নির্দিষ্ট আকার দেওয়া যায়, এরকম গাঢ় তরল যার পরিবাহী ধর্ম নেই, নির্দিষ্ট আকার দেওয়া যায়, তাকে গোল গোল করে পানিতে রাখলে পানির মধ্যে থাকবে। তাহলে এইখানে চর্বির পরিমাণ বেশি, অর্থাৎ মাখনে চর্বি 3 থেকে 4%, কোন কোন দুধে তো চর্বি 5 থেকে 7% হয়ে যায়। তাহলে চর্বি বেশি, তখন পানি কম। তাহলে মাখন হলো চর্বিতে পানির কণার ইমালশন। আর আগে দুধ কি ছিল? পানিতে চর্বি কণার ইমালশন। এইবার এই মাখন থেকে ঘি তৈরি করা হয়। তাহলে ঘি কি? ঘি না রানিতা, মাখন কখনো নুনতা হয় না, মাখনে নুন দেয়া হয় তাই নুনতা হয়। মাখন কখনো নুনতা হয় না। মাখন ক্রিম মিষ্টি লাগবে, কারণ ল্যাকটোজ থাকে, সেখান থেকে আরো পানি সরিয়ে যখন মাখন, সেটা নুনা লাগার কথা না, তো চর্বির যে টেস্ট হয়। মাখন হলো চর্বিতে পানির কণার ইমালশন। এইবার এই মাখনকে আমরা যখন জ্বালাবো, জাল দেব 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মাখন থেকে সমস্ত পানি বাষ্পীভূত হয়ে যাবে। এই পানি বাষ্পীভূত হওয়ার পর 99.5% বিশুদ্ধ চর্বি, সেটাই হলো কিন্তু ঘি। তা কি প্রক্রিয়ায় এই ঘি তৈরি করা হয়? মাখনকে 120 ডিগ্রি বা 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাখনকে যখন জ্বালাবে, তখন দেখবে যে বুদবুদ আকারে ফুটবে এবং সাদা সাদা ফেনা তৈরি হয় এবং আস্তে আস্তে পানি সব বাষ্পীভূত হয়ে যাবে। এক সময় দেখা যাবে যে ওই তরলটা হালকা খয়েরি বর্ণ ধারণ করছে, যেটাকে আমরা ঘিয়ে কালার বলি।
যেই হালকা খয়েরি বর্ণ ধারণ করবে সঙ্গে সঙ্গে ওটাকে এবার চুলো বন্ধ করে দিয়ে ওটাকে ছাঁকতে হবে, ফিল্টার করতে হবে। করলে ছাঁকার পর হালকা বাদামি বর্ণের গাঢ় যে তরল পাওয়া যাবে, এটা প্রায় 100% বিশুদ্ধ চর্বি। তাহলে ঘি হলো 100% বিশুদ্ধ চর্বি। এই যে সেকে যেটা নিলাম খয়েরি কালারের অবশিষ্ট কঠিন পদার্থ, এগুলো কি প্রোটিন চেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ল্যাকটোজ, এইগুলো কিন্তু পুড়ে বা কালো কালো ব্রাউন কালারের হলো, যেটাকে অঞ্চল ভেদে এক এক অঞ্চলে এক এক রকম নাম। একে চাষি বলা হয়, কোন কোন অঞ্চলে বলে ঘির চাষি। অর্থাৎ ঘি জ্বালানোর পর, ঘি তো জ্বালায় না, জ্বালায় কি মাখন। মাখন জ্বালিয়ে ঘি তৈরি করার পর, ঘি কেন তৈরি হয়? পানি সব বাষ্পীভূত হয়ে গেলে যে গাঢ় তরল পাওয়া যাবে, ওটা 99.5% বিশুদ্ধ চর্বি। ওই চর্বির মধ্যে অবশিষ্ট কঠিন পদার্থগুলো কি কি থাকবে? পানি শুধু বাষ্পীভূত হবে, ক্যাজিন তো বাষ্পীভূত হবে না, পটাশিয়াম তো বাষ্পীভূত হবে না। তাহলে অন্য সব উপাদানগুলো কঠিন ব্রাউন কালারের কঠিন পদার্থে পরিণত হবে। সেকে বা ফিল্টার করে তরলটা আলাদা করলাম, যেটা হলো ঘি। তাহলে প্রশ্ন আসতে পারে কিন্তু ঘি কিভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ কাঁচা দুধ থেকে, খাঁটি দুধ থেকে ঘি তৈরির প্রণালীগুলো আলোচনা করো। তাহলে দুধ থেকে প্রথমে কি ক্রিম, ক্রিম থেকে কি মাখন, মাখন থেকে তারপরে শেষ অবধি ঘি। তাহলে তোমরা যার যে বই আছে, এই ঘি খাইলে স্বাস্থ্য বাড়ে না কারো, ডাইরেক্ট চর্বি খেলে কারো স্বাস্থ্য বাড়ে না। তোমার শরীরে যদি চর্বি তৈরি হয়, জৈব অ্যাসিড অর্থাৎ উচ্চতর কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় তোমার শরীরে ধমনীতে বা শিরায় যদি চর্বি তৈরি হয়, সেইটা তোমাকে ফ্যাটটা বাড়ায়। তুমি যদি ঘি খাও ডাইরেক্ট, ওই ঘি তোমার শরীরে জমা হবে না ফ্যাট আকারে, ওটা শক্তি তৈরিতেই ব্যয় হয়। নেক্সট, তাহলে তোমরা পড়বে হলো দুধ পর্যন্ত, সুষম খাদ্য দুধ, দুধের উপাদান কি কি, এবং দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি তৈরি, এই পর্যন্ত পড়বে। নোটের আজকে পড়া হয়েছে 4 ও 5, সরি